বাংলা অনার্সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এইটা আছে, এই গল্পগুচ্ছের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা। তো মণিহারা আমি আলোচনা করেছিলাম কিছুটা অংশ, বেশি না। আজকে বাকি কিছুটা অংশ আলোচনা করব। স্কুল মাস্টার কহিলেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বৎসর পূর্বে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করিতেন। স্কুল মাস্টার যিনি ওখানে ছিলেন উনি বলছেন উনি ওই জীর্ণ বাড়িতে এসেছেন এবং ওই বাড়িতে আসার 10 বছর আগে নাকি ফণীভূষণ সাহা বলে একজন বাস করতেন। তিনি তাহার অপুত্রক পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হইয়াছিলেন। উনি বলছেন যে ওই যে ব্যবসা ছিল তার উত্তরাধিকার সূত্রে উনি এসেছিলেন, কিন্তু তাহাকে একালে ধরিয়াছিল। তিনি লেখাপড়া শিখিয়াছিলেন। তিনি জুতা সমেত সাহেবের আপিসে ঢুকিয়া সম্পূর্ণ খাঁটি ইংরাজি বলিতেন। তিনি তো একালের মানুষ ছিলেন। শিক্ষিত মানুষরা একটু ইংরাজিতে কথা বলতে ভালোবাসেন আর ইংরাজিতেই কথা বলেন। তো ইংরাজিতে সম্পূর্ণ খাঁটি ইংরাজিতে কথা বলতেন। তাহাতে আবার দাড়ি রাখিয়াছিলেন, তার উপর আবার দাড়িও ছিল। সুতরাং সাহেব সওদাগরদের নিকট তাহার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না। তাহাকে দেখিবা মাত্রই নব্যবঙ্গ বলিয়া ঠাওর হইত। যেহেতু উনি বাঙালি ছিলেন, এবার সাহেবদের সামনে কি আর তিনি ইংলিশম্যান হবেন তা নয়, তাই নব্যবঙ্গ বলা হচ্ছে। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটিয়াছিল। তাহার স্ত্রীটি ছিলেন সুন্দরী। তার যে এক স্ত্রী ছিলেন তিনি ভীষণ সুন্দরী ছিলেন। একে কলেজে পড়া, তাহাতে সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালের চাল চলন আর রহিল না। সুন্দরী স্ত্রী যদি থাকে তাহলে ওই রকমভাবে চাল চলনে সে থাকতে পারল না। এমনকি ব্যামো হইলে অ্যাসিস্ট্যান্ট সার্জনকে ডাকা হইত। অসন ভূষণ বসন এই পরিমাণে বাড়িয়া উঠিতে লাগিল। মহাশয় নিশ্চয়ই বিবাহিত, অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। স্ত্রীজাতি, সেখানে সম্পূর্ণ স্ত্রীজাতির কথা, এখানে কল্পকথাও রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে স্ত্রীজাতির কথা তুলে ধরেছেন যে কেমন স্বামী তারা পছন্দ করে। কাঁচা আম তারা পছন্দ করে, ঝাল লঙ্কা পছন্দ করে আর কড়া স্বামী পছন্দ করে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে, সে নিতান্ত নিরীহ। মানে যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, সে আসলে কুশ্রী হয়। কুশ্রী অর্থে বাইরের দিক থেকে দেখতে কুশ্রী অথবা নির্ধন, টাকা পয়সা নেই এবং অত্যন্ত নিরীহ প্রকৃতির হয়। যদি জিজ্ঞাসা করেন কেন এমন হইল, আমি এই সম্বন্ধে অনেক কথা ভাবিয়া রাখিয়াছি। গল্পকথক এখানে বলছেন যে কেন এমন হয়, এই যে মনস্তত্ত্ব এখানে কাজ করছে যে কেন এমন হলো। যাহার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করিলে সে সুখী হয় না। মানে যে প্রবৃত্তি আছে, যে ক্ষমতা আছে, সেটা যদি চর্চা সে না করে তাহলে সে সুখী হয় না। শিঙে শান দিবার মতো হরিণ শক্ত গাছের গুড়ি খোঁজে, কলা গাছে তাহার শিং ঘষিবার সুখ হয় না। যে যেটাতে অভ্যস্ত, তাই তো? যে স্ত্রী স্বামীকে কড়া স্বামী হিসেবে চায়, সে যদি কড়া সেই রকমই পায় তবেই সে সেটাতে অভ্যস্ত। যে স্বামী নিরীহ প্রকৃতি, এখানে মনস্তত্ত্ব বলছে যে সেই স্ত্রী নিরীহ স্বামী চাইবে। যদি সেই স্ত্রী চেয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায়, যদি এখানে মেনশন করা নেই, সে কিন্তু অপোজিট হয়ে থাকে, মানে একদম দুর্দান্ত কড়া স্ত্রী হয়ে থাকে। এটাই হয়, এটাই সাইকোলজি বলে। আর সাইকোলজি এটাও বলে যদি দুজনই এক হতে চায় তাহলে যে খুব স্ট্রং সে কিন্তু কড়া স্বামী চায়। এটাই মানে গল্পকথাও বলতে চাইছেন যে সাধারণত স্ত্রী জাতিরা এটাই চায় যে তার স্বামী স্ত্রী কড়া ধাঁচের হবে। আর এখানে শিঙে শান দেওয়ার কথা উনি বলেছেন। হরিণ শক্ত গাছের গুড়ি খোঁজে তখন কলা গাছে তার শিং ঘষতে সে যাবে কেন? মানে অত নরম সে হবে কেন? গাছে নরনারীর ভেদ হইয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলাইয়া বশ করিবার বিদ্যা চর্চা করিয়া আসিতেছে। এইটা গল্পকথক
বলছেন যে দুরন্ত পুরুষকে সে নানা ছলে নানাভাবে নাকি কৌশলে বশ করে, স্ত্রীরা তার স্বামীদেরকে নিজেদের কাছে রাখে। এটা চিরাচরিত প্রথায় আমরা দেখে আসছি যে একটা কথন আছে। এছাড়াও এখানে তুলে ধরা, এইখানে যেহেতু মণিহারা এখানেও উনি গল্পের মধ্যে গল্পকথক বলছেন যে এটাই সাধারণত হয়ে থাকে, যে স্বামী আপনি বশ হইয়া বসিয়া থাকে তাহার স্ত্রী বেচারা একেবারেই বেকার। সে বেকার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা এখানে তুলে ধরা হচ্ছে। সে তাহার মাতামহীদের নিকট হইতে শতলক্ষ বৎসরের শান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র, অগ্নিবাণ ও নাগপাশ বন্ধনগুলি পাইয়াছিল তাহা সমস্ত নিষ্ফল হইয়া যায়। মানে যে স্বামী বশ হয়ে বসে আছে, আগে থেকে নিরীহ প্রকৃতির স্বামী, সেক্ষেত্রে কিন্তু স্ত্রীদের আর সেই রকম মানে দুর্দান্তভাবে যে স্বামীকে বশে আনার যে ব্যাপারটা, সেটা যেহেতু থাকছে না, সুতরাং সে যে মাতামহীদের কাছ থেকে শত লক্ষ বৎসরের যে শান দেওয়া যে উজ্জ্বল ক্ষেপণ, যে বরুণাস্ত্র, তারপর অগ্নিবাণ, মানে যেগুলো দিয়ে স্বামীকে বশ করা যায় আর কি, নানা ধরনের সৌন্দর্যের অলংকার, বিভিন্ন ধরনের এখানে সুন্দরের নারীদের সৌন্দর্য এক নম্বর, তারপরে তাদের বুদ্ধিমত্তা কাজ করছে, বিভিন্ন জিনিসে পুরুষরা যেমন মুগ্ধ হয়ে থাকে, এখানে সব দিককে এখানে ইঙ্গিত করে বলা হচ্ছে যে একটা স্বামী তার স্ত্রীর প্রতি কেন মুগ্ধ হবে, আর স্ত্রীরা কেন তাকে মুগ্ধতার বশে তাকে ফেলবে, যে একটা নারীতেই সে আসক্তি, তার স্ত্রীর দিকেই সে থাকবে, অন্য নারীর দিকে যাতে না হয়। এটা প্রথম দিক থেকেই চলে আসছে, শুধু বাংলা সাহিত্যের উপন্যাস গল্পে কেন, এটা প্রথম থেকেই ছিল বলেই কিন্তু বিভিন্ন সাহিত্যিক তাদের রচনার মধ্যে ফুটিয়ে তুলে গেছেন। তো নারীরা, কেননা তখনকার দিনে মানে যেহেতু এই জমিদারদের সময় যদি ধরে থাকি, একটা সময়ই বলবো যে সেই সময় বাগান বাড়ি ছিল, বিভিন্ন কাছারি বাড়ি ছিল, বিভিন্ন জায়গা বাড়ি ছিল। এছাড়া জমিদারদের মানে নারীদের সঙ্গ পাওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় তারা যেত, এবং বাগান বাড়িগুলো ছিল বলে কিন্তু তাদের ওটা পরম্পরায় চলে আসছে বাগান বাড়ি, সেই ঐতিহ্য থেকে তারা নিজেদেরকে, ওটা তাদের একটা ঐতিহ্যের মধ্যে পড়েছিল যে হ্যাঁ এটা আমাদের কালচার। তো সেইখান থেকে তারা বেরিয়ে আসবে কি করে, সেইটা তাদের কোনো পুরুষ মানুষ বেরিয়েও এসেছে, একান্ত নারী আসক্তি, তার স্ত্রীকেই ভালোবেসেছে, কিন্তু অনেক বেশিরভাগ পুরুষই তো বেরিয়ে আসেনি। সেক্ষেত্রে সেই সমস্ত নারীরা কি করেছিল, সেই সমস্ত নারীদেরই কথা এখানে তুলে ধরা হচ্ছে। গুটি কয়েকের কথা তো এখানে বলা হবে না, যেখানে ভোট বেশি সেখানের কথাই বলা হয়ে থাকে, সেই সমস্ত নারীদের কথাই, যে তারা তাদের স্বামীদেরকে তাদের নিজেদের কাছে ধরে রাখতো কিভাবে, বসে রাখতো কিভাবে। এক নম্বর সৌন্দর্য, সেই সৌন্দর্য বিভিন্ন অলংকারে ভূষিতা, তারপরে পোশাক পরিচ্ছদ, তাছাড়া বিভিন্ন ধরনের নাম ছিল, তাদের বুদ্ধিমত্তা, তাদের বিভিন্ন, তাদের স্বামীরা পছন্দ করবে এমন কোনো নারী, যে নারী তার সাথে মানে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্ট যাকে বলা হয়ে থাকে, ইন্টেলিজেন্সিয়া থাকবে, সেই নারী ছিল, তখনকার দিনেও ছিল। যখন সেই নারী যে মানে নারীর কাছে যখন যেত, সেখানে সেই আবদার মেটাতো নারীরা, এবং বিভিন্ন ধরনের নারী, কথাবার্তার চতুরতা, কথার মধ্যে একটা বুদ্ধিমত্তা, সেগুলো পুরুষ মানুষরা বেশি পছন্দ করে থাকে। তার স্ত্রীদের মধ্যে তারা সবসময় একটা কমতি অনুভব করে থাকে, কিন্তু সেই জিনিসটার জন্যই কিন্তু সেই নারীরা লড়তো, যে কেন স্ত্রী স্ত্রীরা এই কারণেই লড়তো যে কেন আমি স্ত্রী হয়েও কেন সেই ভালোবাসা থেকে আমি কেন বঞ্চিত হতে থাকবো, কেন রাতের পর রাত আমার স্বামী কেন বাইরে থাকবে, একটা বাগান বাড়িতে গিয়ে পড়ে থাকবে, একটা বাইরের মেয়ে, তার সঙ্গে সেও, সেই নারীটাও, তার মধ্যেও কিন্তু সেই স্ত্রী হওয়ার মানসিকতা, মানে স্ত্রী হওয়ার যে মনোভাব, সেটাও ফুটে উঠতো। কিন্তু স্ত্রী কি সে হতে পারতো না, সব কিছু জেনেই সে কিন্তু সেই জমিদারের সাথেই রাত কাটাতো, কিন্তু তার মধ্যে অন্য মানে তার কাছে সব কিছু পাওয়ার, যেটা বোঝাতে চাইছি, যে স্ত্রীদের কাছ থেকে স্বামীরা যেটা চায়, যে এই যে বশে রাখার ব্যাপারটা, সবসময় তার স্ত্রীর কাছে থাকবে, এই যে শারীরিক ব্যাপার যেটা, সেগুলো সব কেন স্ত্রীর কাছ থেকে পাওয়ার সত্ত্বেও তারা কেন বাইরে যেত, বিভিন্ন ব্যাপার থাকতো। শুধু কি শরীরের ব্যাপারটা থাকতো তা শুধু নয়, সৌন্দর্যের ব্যাপার একটা থাকতো,
বাগান বাড়িতে যারা মানে বিভিন্ন ধরনের নাচের কলা, বা আমি একটা সময় যেহেতু তুলে ধরছি সেই জন্য, তারপর আরও সময় আছে, তো সেখানে বললাম না ইন্টেলিজেন্সিয়া, এইগুলো ব্যাপারগুলো থাকতো, কথাবার্তা চতুরতা, বিভিন্ন জিনিসগুলোর জন্য তারা আকৃষ্ট হতো ওই দিকে। আর সেই নারীগুলো কিন্তু তাদের আকৃষ্ট করতো কিছু, মানে তাদের টাকার জন্য তারা থাকতো সেখানে, থাকতো, খেত, সারা তার বাগান বাড়িটাই তাদের হয়ে যেত। এইরকম একটা ব্যাপার ছিল একটা সময়। তো সেই কনসেপ্টটা ধরে আমি বলছি যে স্বামীদের স্ত্রীরা এইভাবেই বসে রাখার চেষ্টা করতো, এটা এখানে গল্পকথক একটা লাইনে তুলে ধরেছেন। আমি সেটাকে মানে একটু এক্সপ্লেন করলাম যে এইরকম ব্যাপারটা বসে কেন রাখবে। তো স্ত্রীরা তখন সাজতে শুরু করলো, অলঙ্কারে ভূষিত হলেন, তারপর নানা রকমভাবে তাদেরকে যেতে বারণ করলো, মানে যেতে দিতেন না। তো যাই হোক, এইখানে নিরীহ যদি প্রথম থেকেই সেই স্ত্রীদের কাছে তারা যদি নিরীহ হয়ে থাকে, এইখানের ক্ষেত্রটা আলাদা, যে তারা কিন্তু সেই বসে রাখার ব্যাপারটা তাদের ক্ষেত্রে আর খাটতো না। স্ত্রীলোক পুরুষকে ভুলাইয়া নিজের শক্তিতে ভালোবাসা আদায় করিতে লইতে চায়, আর নিজের শক্তিতে, পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে চায়। এই যে বলছে নিজের শক্তিতে চায়, এই যে একটা তার মধ্যে যে কি জিনিস আছে, মানে সে যে কি করতে পারে সেটা সে দেখাতে চায়। এইটাই হচ্ছে মানে তখনকার দিনের কেন নারীদের ভেতরে এটা সূক্ষ্ম গভীর মনস্তত্ত্ব, যে তার পুরুষকে সে দেখাতে চায় যে সে কি করতে চায় বা কি করতে পারে। এটাই হচ্ছে ব্যাপার, তার শক্তি, এবং সে ভালোবাসা আদায় করতে চায়, এটাই হচ্ছে ব্যাপার। আগে থেকেই ভালোবাসা পেয়ে সে বসে আছে, সেক্ষেত্রে তার একটা ব্যাপারটা মজে না, সেই কারণে সে এটা করে। তো স্বামী যদি ভালো মানুষ হইয়া সেই অবসরটুকু না দেয়, তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও ততোধিক। তো নবসভ্যতার শিক্ষামন্ত্রের পুরুষ আপন স্বভাবসিদ্ধ বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারাইয়া আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এমন শিথিল করিয়া ফেলিয়াছে, মানে বলছে এই যে নতুন সভ্যতার যুগে শিক্ষামন্ত্রে পুরুষ নিজেদের যে স্বভাবসিদ্ধ যে বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারাইয়া আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এমন শিথিল করে ফেলেছে। আধুনিক দাম্পত্যে কিন্তু অনেক না মানে পুরুষ তার স্ত্রীকে ভালোই বাসে, সেখানে কিন্তু আর এই ব্যাপারটা থাকে না। ওগুলো থাকলেও তারা ইগনোর করে, হয়তো যাই না বাগান বাড়িতে। এখন তো সেই ব্যাপারটা আর নেই ততটা। অভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার কল হইতে অত্যন্ত ভালো মানুষটি হইয়া বাহির হইয়া আসিয়াছিল, ও ভালো মানুষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, ব্যবসায়ে সে সুবিধা করিতে পারিল না, দাম্পত্য তাহার তেমন সুযোগ ঘটে নাই। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয় মানে বাজুবন্ধ লাভ করিত। মানে স্বামীর ভালোবাসা সে না চাইতেই পেয়ে যেত, যা না চায় মানে ফণিভূষণ আগে থেকেই তাকে দিয়ে দিত, মানে কোনো অশ্রু বর্ষণ করতে হতো না। যদি স্বামী একটা পরকীয়া প্রেম যেটাকে বলে, তার স্ত্রীকে ছেড়ে সে অন্য এক নারীর প্রতি আসক্ত হচ্ছে, তখন কিন্তু স্ত্রী অশ্রু বর্ষণ করত। তখন তার স্ত্রীকে ভোলানোর জন্য তার স্বামী ঢাকাই শাড়ি দিত, গয়না দিত, এইভাবে চলতো দাম্পত্যটা, সেই রকম একটা ছিল। কিন্তু যেহেতু এখানে ফণিভূষণের কথা এখানে বলা হচ্ছে, তো ফণিভূষণ তার স্ত্রী মণিমালিকাকে না চাইতেই মানে ভালোবাসতো, এবং না চাইতেই তাকে বিনা অশ্রু বর্ষণেই তাকে ঢাকাই শাড়ি, বিনা দুর্জয় মানে বাজুবন্ধ দিয়ে দিত। এই রূপে তাহার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তার ভালোবাসা নিশ্চেষ্ট হইয়া পড়িয়াছিল। সেই নারী আবার অন্য রকম, এখানে সূক্ষ্ম নারী মনস্তত্ত্ব, যে সেই নারী আবার চায় আপন শক্তিতে ফণিভূষণকে জয় করতে, কিন্তু ফণিভূষণ তো আগে থেকেই মানে বসে আছে ভালোবেসে তার স্ত্রীকে। সে কেবল গ্রহণ করিত, কিছু দিত না, সে শুধু নিত। এই কারণেই বোধ হয় পুরুষদের মধ্যে সেই স্বভাবটা ছিল, পুরুষদের মধ্যে প্রথম থেকে ওই স্বভাবটাই ছিল, যে যেটা আমি বলছিলাম জমিদারদের, যে তারা বাগান বাড়িতে যাবে, কিন্তু ওটা ওদের স্বভাব সিদ্ধ, মানে প্রথম থেকে ওই স্বভাবটা ছিল। এবং এটা কিন্তু শতপবিত্রভাবে সেই নারীরা তার পুরুষদেরকে তার মানে অশ্রু বর্ষণ করে কেঁদে তাদেরকে নিয়ে আসতো, তার পুরুষটিকে বা তার স্বামীকে তার কাছে নিয়ে আসতো, যে যাতে সে বাগান বাড়িতে পরকীয়া প্রেমে না জড়ায়, কারণ তার স্ত্রী থাকা সত্ত্বে আর কি দরকার। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে দেখা যাচ্ছে, যে
নারী, এখানে যে নারী প্রকৃতি দেখা যাচ্ছে, এইখানের গল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় এমনও হয়েছে, ইচ্ছা করে তো কোনো পুরুষ সেটা করতো তার নয়, ইচ্ছা করে কোনো পুরুষ করতেও পারে না। কোনো মানুষ ইচ্ছা করে না কোনো এক তার স্ত্রীকে জ্বালানোর জন্য ওভাবে বাগান বাড়িতে গিয়ে পড়ে থাকতে পারে না। হ্যাঁ, এটা হতে পারে যে কোনো একটা পুরুষ কোনো একটা নারীকে দেখিয়ে, যেটা আধুনিক সভ্যতা হয়ে থাকে বা তখনও হতো, খুনসুটি যেটাকে বলে, যে নারী তার স্ত্রীকে জ্বালানোর জন্য যে তুমি আমাকে কত ভালোবাসো সেটা তোমার পরখ করে দেখি, তখন একটা অন্য নারীকে দিয়ে সে করতো ওরকম, কিন্তু সত্যি সত্যি সেই নারীর কাছে যেত না। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এই এই যে ভালোবাসাটা, এই যে দাম্পত্যটা, এটাও কিন্তু খুব মধুর, কেননা সেখানে তার যে স্ত্রী সেও কিন্তু সেটা মানে অবুঝ স্ত্রী ওই জন্য বলা হয়ে থাকে, সে বুঝতে পারলে তো হয়েই গেল, তখন সেটা ইচ্ছাবশত হলে অবুঝ স্ত্রী হবে সেই কারণে, কিন্তু তখন সে কিন্তু স্বামীকে আবার পরে ক্ষমাও করে দিত। তো সেই দাম্পত্যটা সুন্দর দাম্পত্য। কিন্তু এই ক্ষেত্রে বলছে এইরূপে তাহার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তাহার ভালোবাসা নিশ্চেষ্ট হইয়া গিয়েছিল, সে কেবল গ্রহণ করিত, মানে যা দিত ফণিভূষণ সবই মণিমালিকা নিয়ে নিত, কিন্তু ফণিভূষণকে মানে আবার যে ভালোবাসা তার পক্ষ থেকেও যে একটা ভালোবাসা সে প্রত্যাশা করে ফণিভূষণ, সেটা সে কিন্তু দিত না ফণিভূষণকে। তো তার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করিত দানই বুঝি প্রতিদান পাইবার উপায়, মানে ফণিভূষণ ভাবতো সবসময় যে মণিমালিকাকে দিয়ে গেলেই হয়তো একদিন একদিন মণিমালিকা সেই রূপ ভালোবাসা, তাকে কিছু দিতে হবে তা নয়, এমনি মানে তাকে ভালোবাসবে, তাকে বুঝবে, এই ব্যাপারটা ফণিভূষণ, সে নির্বোধ স্বামী সেইভাবে তাকে দিয়ে যেত। কিন্তু মণিমালিকা কিন্তু সেই অভ্যাসটা ছিল না যে শক্তি দিয়ে নিজের পুরুষকে জয় করবে, সে সেটাই চেয়েছিল, কিন্তু এই নারী অন্য নারী, সে সেটাই চেয়েছিল সেই মণিমালিকা, কিন্তু ফণিভূষণ অত্যন্ত ভালো মানুষ ছিল এবং সেই কারণে বুঝেছিল যে দানই বুঝি প্রতিদান পাওয়ার উপায়, একেবারে উল্টো বুঝিয়াছিল আর কি, একেবারে উল্টোই বুঝেছিল। ইহার ফল হইল এই যে স্বামীকে সে আপন ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ যোগাইবার যন্ত্রস্বরূপ জ্ঞান করিত, যখন তখন সে চাইতো, মানে মনে করতো যে না চাইতেই তো ফণিভূষণ মণিমালিকাকে দিয়ে দিচ্ছে, এবং যন্ত্রস্বরূপ স্বামী হয়ে উঠেছে, যন্ত্রস্বরূপ, যখন যা চায় মানে না চাইতেই পেয়ে যাচ্ছে যন্ত্রস্বরূপ, বাজুবন্ধ দিয়ে দিচ্ছে, ঢাকাই শাড়ি দিয়ে দিচ্ছে, যন্ত্রটিও এমন সুচারু যে কোনোদিন তার চাকায় এক ফোঁটা তেল জোগাইবারও দরকার হয় না, মানে একদমই মণিমালিকা বলতে গেলে এখানে এমন ধরনের এক নারী ছিল। সমাজে অনেক ধরনের নারী থাকে, আমাদের সমাজে অনেক ধরনের নারীরা আছেন, তো সেই নারীদের মধ্যে এই যে এক ধরনের নারী বললাম, যে সমস্ত স্ত্রীরা অশ্রু বর্ষণ করে পরকীয়া প্রেম থেকে দূরে সরিয়ে আনত তার স্বামীদের, সেই সমস্ত স্ত্রীদের সতীসাধ্যী স্ত্রী বলা যেতে পারে, এবং বলা যেতে কেন, তারা সতীসাধ্যী স্ত্রী ছিল, তারা বইপত্র পড়াশোনা করতো, তারা সব দিক থেকে তারা ছিল। আবার আমরা এটা তো একটা সময় গেল, আবার এমন স্ত্রীরাও ছিল যেটা রবীন্দ্রনাথ এখানে পাই, যে যেটা আমরা জানি যে ওই নষ্টনীরও উনি লিখেছেন, নষ্টনীরে আমরা এক নারী মনস্তত্ত্বকে পেলাম, যেখানে চারুকে পাচ্ছি, চারু খুব আধুনিক, ওটা একদমই আধুনিক, সেখানে সেই নারী আবার পড়াশোনা করছে, অন্য অমলের প্রতি তার একটা দুর্বলতা থাকলেও সে কিন্তু তার ভূপতি, তার স্বামীর প্রতি কর্তব্য পালন করছে, কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু সে আবার পাচ্ছে না, সেখানে আবার নারী মনস্তত্ত্বটা অন্যভাবে কাজ করছে, সেই নারী অন্য নারী। এখানে বিভিন্ন নারীকে উনি তুলে ধরেছেন, নারীরা অনেক অনেক ধরনের নারী আছে এখানে, নারী চারুর মাধ্যমে তিনি নারী জগৎকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, অনেকটা শিক্ষায় দীক্ষায়, অনেকটা ইন্টেলিজেন্সে, তারপর বিভিন্ন ব্যাপারে বুদ্ধিমত্তায়, যেটা আমি বলতে চাইছি সেই ব্যাপারগুলোতে এগিয়ে দিচ্ছে, কিন্তু চারু একটা জায়গায় সীমাবদ্ধ, কিন্তু চারুকে বের করার চেষ্টা করা হচ্ছে। তো চারু ভূপতি এটা যাই হোক, এখানে এক ধরনের নারী, আবার এইখানে মণিহারায় আর এক ধরনের নারী, এই নারী আবার কখনো কিন্তু সেইভাবে মানে ভালো একজন পুরুষ পেয়েছি আমি, আমার স্বামী খুব ভালো, আমি সেই তার কাছেই সবসময় থাকবো, সেটা নয়, সে চাইছে যে তার স্বামী যাক এবং আমি শক্তি দিয়ে আমার স্বামীর ভালোবাসাকে আদায় করব, এই রকম সে যন্ত্রস্বরূপ মনে করছে তার স্বামীকে, যা কিছু দিচ্ছে সে সব নিয়ে নিচ্ছে। এই নারী আবার অন্য নারী। যাই হোক, দেখা গেল কোনো দিন তার চাকায় এক ফোঁটা তেলও দেওয়ার দরকার পড়ে না। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্যস্থান এখানে, কর্মানুরোধে এইখানেই তাকে অধিকাংশ সময় থাকিতে হইতো, মানে কাজের সূত্রে তাকে এখানে থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তাহার মা ছিল না, ফুলবেড়ে জায়গাটা, সেখানে তার মা ছিল না, তবু পিসি মাসি ও অন্য 5 জন ছিল, কিন্তু ফণিভূষণ পিসি মাসি ও অন্য 5 জনের উপকারার্থেই
বিশেষ করিয়া সুন্দরী স্ত্রী ঘরে আনে নাই। মানে পিসি মাসি এবং 5 জন আরও যারা, ফণিভূষণ বুঝেছিল কিছু ব্যাপার, যে সুন্দরী স্ত্রী ঘরে আনা কি ব্যাপার হবে, তো আনেনি। সুতরাং স্ত্রীকে সে 5 জনের কাছ থেকে আনিয়া এই কুটিতে একলা নিজের কাছেই রাখিল। কিন্তু অন্যান্য অধিকার হইতে স্ত্রী অধিকারের প্রভেদ এই যে স্ত্রীকে 5 জনের কাছ হইতে বিচ্ছিন্ন করিয়া একলা নিজের কাছে রাখিলেই যে সব সময় বেশি করিয়া পাওয়া যায়, তাহাও তো নহে। সে চেয়েছিল তার স্ত্রীকে আলাদাভাবে পেতে, কারণ আর 5 জনের সঙ্গে রাখলে স্ত্রী তো তাদের সাথে মিশে যাবে। সুন্দরী স্ত্রী, তাকে যত্ন করে রাখতে হয়। সে এইরকম ধারণাও পুরুষ মানুষদের ছিল তখনকার দিনে, যে সুন্দরী স্ত্রী আছে তো তাকে আমি আলাদাভাবে নিয়ে আসবো, আর 5 জনের সঙ্গে থাকলে আমি স্ত্রীর সঙ্গে সময় কাটাবো কিভাবে। তো তাকে আলাদাভাবে তাকে রাখা হয়েছিল, মানে সে এনে রেখেছিল অন্য বাড়িতে, পাবে ভেবেছিল তাকে, মানে সে যেমন চেয়েছিল তেমন নারী তাকে ভালোবাসবে, এটা যে সেও দেবে, সেও ভালোবাসবে, কিন্তু কি করবে তার পরিপ্রেক্ষিতে তো সেও, মানে স্বামীও আশা করছে স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাবে, প্রতিদানটা সে ঠিক মতো পাবে, কিন্তু সেটা সে ফণিভূষণ পায়নি। সেই জন্য সেখানে তাই বলা হচ্ছে যে সেটা হয়নি। স্ত্রীটি বেশি কথাবার্তা কহিত না, পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তাহার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষ করিয়া 2টো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে 2টো পয়সা ভিক্ষা দেওয়া কখনো তাহার দ্বারা ঘটে নাই। সবসময় স্বামীরা চায় যে তার স্ত্রীরা একটু সকলের সাথে মিশবে, বলতে সে সেটা চায়নি যে মিশবে না, তা চায়নি, কিন্তু সকলের সঙ্গে বেশি মিশে গেলে, বা হয়তো এমন হতে পারে সুন্দরী স্ত্রী তো সে বেশি বুঝতো, আর 5 জনের সঙ্গে থাকলে অনেক ঠোকাঠুকি লাগতো, সেই জন্য সে হয়তো এনে আলাদা করে রেখেছিল আলাদাভাবে পাবে বলে, কারণ সেই ঠোকাঠুকিটার সাথে রাখতে চায়নি। কিন্তু সেই স্ত্রীরও তো কিছু দায়িত্ব বা কর্তব্য বর্তায় স্বামীর প্রতি, শুধু স্বামীর প্রতি কেন, তার আশেপাশের মানুষজনের প্রতি। যেমন বলছে এখানে, পাড়া প্রতিবেশিনীদের সঙ্গে তো কোনো কথা নেই, যদি না থাকে তাহলে তো মানে কোনো সম্পর্কই থাকে না, সামাজিকতা বোধ এখানে নেই। আচ্ছা, ব্রত উপলক্ষ করিয়া 2টো ব্রাহ্মণকে খাওয়ানো, এটা একটা ভালো পুণ্যের কাজ, সেটাও সে যে করছে স্ত্রী হিসেবে, সেটাও করছে না, এটা নারী ধর্ম বলা হয়ে থাকে। এই ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে 2টো ভিক্ষা দেওয়া, এগুলো সচরাচর পুরুষরা কেন, নারীরাই করে থাকে, প্রথম থেকে নারীরাই করে থাকে। এখানে কোনো রকম প্রশ্ন যদি উঠে থাকে, এখানে নানা তর্ক চলে আসে যে কেন নারীরাই শুধু করবে, পুরুষদের মধ্যে এই ভাবনাটা আসে না কেন, তারা কেন ভিক্ষা দিচ্ছে না, বা এইরকম যদি কোনো প্রশ্ন আসে। নারী ধর্ম যেহেতু বলা হয়েছে, সে নারীদের মধ্যে এই নারী মনস্তত্ত্ব বলতে গেলে নারীর বিভিন্ন যে কাজকর্ম, যে আচার আচরণ, এই ব্যাপারগুলোকে এখানে তুলে ধরা হচ্ছে। ভিক্ষা দেওয়া কখনো তাহার দ্বারা ঘটে নাই, তাহার হতে কোনো জিনিস নষ্ট হয় নাই, বলছে তাহার হাতে কোনো জিনিস নষ্ট হয় নাই, কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর যাহা পাইয়াছে সমস্তই জমা করিয়া রাখিয়াছে। যা যা দিয়েছে ফণিভূষণ সবই রেখে দিয়েছে, বাজুবন্ধ থেকে শুরু করে যা যা এখানে উল্লেখ করা হলো, আরও গয়না, সেগুলো বাজুবন্ধের কথা এখানে বলা আছে, সেইগুলো, কিন্তু ভালোবাসাগুলো সে আদর করে রাখতে পারেনি। সুতরাং স্বামী কিসে ভালোবাসাটা পাচ্ছে, ভালোবাসা হচ্ছে তার আশপাশের মানুষজনের সাথে সেই স্ত্রী কতটা তাদের সঙ্গে মিশে যাচ্ছে বা তাদেরকে কতটা আপন করে নিচ্ছে, সেটাই কিন্তু ডিপেন্ড করে একজন স্বামী মানে ভালোবাসাটা বোঝার জন্য। এখানে কিন্তু গল্পকথক সেটাই বলার চেষ্টা করছেন, কিন্তু সেটা কিন্তু মণিমালিকা করেনি, সুতরাং সে একটু বঞ্চিতই হয়ে আছে। ফণিভূষণ কিন্তু চেয়েছিল এরকম হোক। আচ্ছা, তার হাতে জিনিস নষ্ট হয়নি, কিন্তু স্বামীর আদরগুলো ছাড়া সব নষ্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আশ্চর্যের বিষয় এই যে সে নিজের অপরূপ যৌবনশ্রী হইতেও যেন লেশমাত্র অপব্যয় ঘটিতে দেয় নাই। মানে এটাই আশ্চর্যের বিষয় যে সে নিজের যৌবনশ্রী লেশমাত্র, এত সুন্দর, সে সুন্দরী ছিল, সে সবসময় হয়তো সাজগোজি করতো, ওই নিয়েই ব্যস্ত ছিল। লোকে বলে তাহার 24 বছর বয়সের সময়ও তাহাকে 14 বছরের মতো কাঁচা দেখিতে হয়। মানে 24 বছর বয়স আছে, কিন্তু যেন মনে হয় 14 বছরের মহিলা বা 14 বছরের মেয়ে। যাহাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাহাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তাহারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে। তাহারা কৃপণের মতো অন্তরে বাহিরে আপনাকে জমাইয়া রাখিতে পারে। ঘন পল্লবিত অতি সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করিয়া রাখিলেন। বিধাতা দেখলো, বিধাতা পুরুষও তো দেখেন যে কোন নারী কেমন। যে নারী তার
দায়িত্ব কর্তব্য থেকে দূরে সরে যায়। দায়িত্ব কর্তব্য কি শুধু তার নিজের কোনো একটা মানে সমাজে থাকতে গেলে, শুধু স্বামীর সঙ্গে কেন, একটা মানে জায়গা, যে কোনো জায়গা থাকতে গেলে সেখানে তো একটা দায়িত্ব কর্তব্য থাকে। শুধু কি নিজের প্রতি দায়িত্ব কর্তব্য যে হ্যাঁ আমি ভালোটা, আমি সাজবো, আমি গুজবো, আমি নিজেরটাই ভাববো সবসময়, এটা তো হয় না। সবসময় হবে যে তার সঙ্গে, সে যার সাথে আছে তার আশপাশের মানুষজন, শুধুমাত্র স্বামীর ক্ষেত্রে কেন, নিজের পরিবার, ফ্যামিলি, এছাড়া আমাদের সমাজের বিভিন্ন মানুষকে নিয়ে থাকা। সমাজে তাহলে থাকবে কী করে, সমাজচ্যুত হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে ব্যাপার যে বিধাতা পুরুষ সব কিছু ভেবে চিনতে দেখে তাকে নিষ্ফলা করে রেখেছে, তাকে কোনো ফল দেয়নি, তাহাকে সন্তান হইতে বঞ্চিত করিলেন, তাকে সন্তানও দিল না, কারণ সেই ভালোবাসা তো সে ফণিভূষণকে দিচ্ছে না। এখানে স্বামী স্ত্রীর মধ্যে সেই দাম্পত্যের সম্পর্কটা তো গড়ে উঠছে না, সেক্ষেত্রে এখানে সন্তান আসবে কোথা থেকে? সুতরাং বিধাতাকে এখানে দোষী সাব্যস্ত না, বিধাতা পুরুষ তাকে বঞ্চিত করলো, মণিমালিকাই দোষী এখানে। অর্থাৎ তাহাকে এমন একটা কিছু দিলেন না যাহাকে সে আপন লোহার সিন্ধুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করিয়া বুঝিতে পারে। একমাত্র নারীদের কাছে তাদের সন্তানই হচ্ছে সব কিছু। যে নারী যেমনই হোক, সে একদম সুন্দরী হোক, অসুন্দরী হোক, অথবা যে ধরনের নারী মনস্তত্ত্ব, 3 ধরনের নারীর কথা এখানে বললাম, চারুর কথা বললাম, মণিমালিকার কথা হচ্ছে, ইভেন ওই জমিদারি জায়গা যে ওই সময়েরও লেখা আছে। তো ওই সময় যে সমস্ত নারীরা, যে সমস্ত নারীদের কাছে তাদের সন্তানরাই, সব ধরনের নারীর কাছে তাদের সন্তানরাই কিন্তু সব। সে যদি দুর্দান্ত নারী হয়, সেই নারী তার নিরীহ স্বামীর প্রতি যদি মানে জোর জবরদস্তি খাটিয়েও থাকে, সেই নারীর কাছেও তার সন্তান কিন্তু অতি প্রিয়, তার নিজের থেকেও প্রিয়। যে নারী একদম সতীসাধ্যী হয়, যে নারী খুব সতীসাধ্যী, স্ত্রীর কাছেও সে তো হবেই, তার কাছে তো তার সন্তানই সব। আর যে নারী খুব বুদ্ধিমতী, চারুর মতো নারী, তার চারুর যেহেতু এখানে কোনো সন্তানের কথা বলা হয়নি, কিন্তু সেই নারী যে মানে যে ধরনেরই নারী হোক না কেন, একদম আপ টু ডাউন বা ডাউন টু আপ, সব ধরনের নারী, সকলের ক্ষেত্রে তার সন্তানই কিন্তু সব। এবার মণিমাণিক্য তার অপেক্ষাও বেশি, কি সে কিন্তু ভালোবাসত তার সন্তানকে, সেটা বিধাতা পুরুষ ছাড়া আর কে বুঝবে, কিন্তু তাকে বঞ্চিত করেছে, কারণ সে তার স্বামীকে ভালোবাসতে পারেনি। আচ্ছা, যাহা বসন্ত প্রভাতে নবসূর্যের মতো আপন কোমল উত্তাপে তাহার হৃদয়ের বরফ পিণ্ডটা গলাইয়া সংসারের উপর একটা স্নেহ নির্ঝর বহাইয়া দেয়। মানে সে যদি সন্তান পেত তাহলে তার সংসারে মন আসতো, কারণ তার ছেলের প্রতি বা তার সন্তান, সে ছেলে হোক মেয়ে বা মেয়েই হোক, তার প্রতি একটা দায়বদ্ধতা আসতো, তার প্রতি একটা দায়িত্ব বা কর্তব্য বর্তায়, সব কিছু তাকে লালন পালন করা, সংসারের প্রতি তার ভালোবাসা আসতো, তার স্বামীর প্রতি বা তার বাজুবন্ধের প্রতি মন পড়ে থাকতো না, তার সৌন্দর্যের প্রতি তার মন পড়ে থাকতো না, তার স্বামী তার প্রশংসা করতো, যেমন ছিল তো দাম্পত্যটা সুখের হতো। কিন্তু এটাই বলছেন এখানে রবীন্দ্রনাথ। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল, কখনো সে লোকজন বেশি রাখে নাই, ও আবার নিজেই কাজকর্মে মজবুত, সবকিছু সে একা হাতে সামলাতেও কখনো লোকজন রাখেনি। যে কাজ তাহার দ্বারা সাধ্য, সে কাজ কেহ বেতন লইয়া যাইবে ইহা সে সইতে পারিত না। মানে মণিমালিকা এমনই ছিল যে কিনা মানে নিজেই মানে বেতন দিয়ে, মানে টাকা দিয়ে সে মানে ঘরের চাকর বাকর রাখবে না, সে মানে কাজের লোক রাখবে না, সে সইতে পারে না, সে নিজেই সব কাজ করবে। সে কাহারও জন্য চিন্তা করিত না এবং কাহাকে ভালোবাসত না, সে নিজে সব কাজ করবে, নিজের ঘর নিজে সামলাবে, নিজের শৌখিনতা বজায় রাখবে, সব কিছু করবে, নিজেও সাজগোজ করবে। স্বামীর প্রতি তার যে আদরগুলো, সেগুলো সে গুছিয়ে রাখতে পারলো না, কারণ তার স্বামী কি চায় সেটা সে বুঝলো না। এবার সে এটাও চাইলো না যে কাউকে, যে সে নিজেকে ছাড়া আর কিছু ভাবতো না, কাউকে ভালোবাসতো না, কেবল কাজ করিত এবং জমা করিত, কাজ করতো এবং জমা করতো, যা দিত তার স্বামী সে রেখে দিত। এই জন্য তাহার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি, সঞ্চয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করত। এবার সে তার নিজের মতো করে থাকতো, এবার সেই কারণে তার মধ্যে শান্তিও ছিল, কারণ সে নিজে যা চায় তাই করতো, ফণিভূষণও কোনোদিন বাধা দেয়নি। অধিকাংশ স্বামীর পক্ষে ইহাই যথেষ্ট কেন, ইহা দুর্লভ। অধিকাংশ স্বামীর ক্ষেত্রে ইহা দুর্লভ, মানে পাওয়াই যায় না, কেননা সে তো সবকিছু মানে একা হাতে সামলাচ্ছে। এটাও একটা ফণিভূষণকে আকৃষ্ট করতো, তখন ফণিভূষণ তাকে ভালো ওই কারণে আরো বাসতো। বিভিন্ন কারণ থাকে মানুষের
যে ভালোবাসার ভালো কেন বাসবে, একজন স্বামী তার স্ত্রীকে কেন ভালোবাসবে? নাইবা সে পাড়া প্রতিবেশীদের সঙ্গে মিশলো, নাইবা সে করলো, কিন্তু ঘরের কাজে সে পটু ছিল, পারদর্শী ছিল, সে তার যা চাইতো সে নিজে থাকতো, স্বাস্থ্য ভালো ছিল, সব কিছু ছিল। সেই কারণে সে অধিক মানে টাকা দিয়ে সে যে ঘরে চাকর রাখবে সেটাও সে করতো না, সে নিজে সব কিছু সামলাতো। সেই কারণে তার স্বামী তাকে যা দিত সে রেখেও দিত, সে এইটাই চাইতো। তো অধিকাংশ স্বামীর পক্ষে এটাই কিন্তু যথেষ্ট ছিল, ইয়া দুর্লভ, পাওয়া যায় না। অঙ্গের মধ্যে কোটিদেশ বলিয়া একটা ব্যাপার আছে, তাহা কোমরে ব্যথা না হইলে মনে পড়ে না। গৃহের আশ্রয় স্বরূপে স্ত্রী যে একজন আছে, ভালোবাসার তাড়নায় তাহা পদে পদে এবং তাহা 24 ঘন্টা অনুভব করার নাম ঘরকন্যার কোমরে ব্যথা। মানে এখানে বলতে চাইছে অঙ্গের কোটিদেশ, কোমরের কথা বলা হচ্ছে, একটা ব্যাপার আছে, তাহা কোমরে ব্যথা না পেলে কিন্তু আসলে সে এতটাই সুস্থ মানুষ ছিল, সেই কারণে তার যদি ব্যথা হতো তাহলে মানে মণিমালিকা বুঝতে পারতো তার কোমর বলে একটা মানে অঙ্গ আছে। গৃহের আশ্রয় স্বরূপে স্ত্রী যে একজন আছে, ভালোবাসার তাড়নায় তাহা পদে পদে এবং তাহা 24 ঘন্টা অনুভব করার নাম ঘরকন্যার কোমরে ব্যথা। নিরতিশয় পাতিব্রত্যটা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয়, কিন্তু পতির পক্ষে আরামের নহে। আমার তো এইরূপ মত। এটা উনি বলছেন, এরা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে পতিব্রতা স্ত্রী হওয়ার মানে স্ত্রীর পক্ষে গৌরবের বিষয়। হ্যাঁ, সে পতিব্রত অর্থাৎ সে তো স্বাস্থ্য ভালো, তাকে নিয়ে ভুগতে হয় না, কাকে ওই ফণিভূষণকে ভুগতে হয় না, সুতরাং পতির পক্ষে আরামের মোটেও নয়। সে স্বামীর কাছে আসেই না বলতে গেলে, কোনো কিছু যে কিছু একটা হচ্ছে, কিছুই নেই তার মধ্যে, সে নিজে সব কিছু কাজকর্ম করে, কাউকে যে দরকার তার জন্য সেটাও তো সে চায় না, কিছুই চায় না। সেই জন্য আমার তো এইরূপ মত বলতে এটা গল্পকথকের মত। মহাশয়, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পাইলাম, ঠিক কতটুকু কম পড়িল, অতি সূক্ষ্ম নিক্তি ধরিয়া তাহা অহরহ তৌল করিতে বসা কি পুরুষ মানুষের কর্ম? এই যে তৌল বলতে তুলনার কথা বলা হচ্ছে, যে স্ত্রীর ভালোবাসা কতটা পেলাম, কতটা পেলাম না, কোন দিক থেকে পেলাম, কোন দিক থেকে পেলাম না, কেন পেলাম না, এইগুলো নিয়ে যদি তুলনা করতে বসি, সেটা কি আর পুরুষ ধর্ম হয়? মানে পুরুষ মানুষের কাজ, সেটা তো পুরুষ মানুষ নিয়ে ভাবলে চলবে না। স্ত্রী আপনার কাজ করুক, আমি আপনার কাজ করি, ঘরের মোটা হিসেবটা তো এটাই হচ্ছে ব্যাপার। অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত, ভাবের মধ্যে কতটুকু অভাব, মানে কতটুকু ব্যক্ত হচ্ছে, সবটুকু আর ব্যক্ত হয় না। একটা সংসারে দাম্পত্যে একটা স্বামী স্ত্রীর মধ্যে সবকিছু যে ব্যক্ত হয়ে যাচ্ছে তা নয়, তাহলে সেই দাম্পত্যটা কেমন? একজন পুরুষ যদি সেটা নিয়ে ভাবতে বসে, সে তাহলে কবি ভাবনায় ভাবিত হয়ে যদি ভাবতে বসে যায়, তাহলে কিন্তু তার পক্ষে মানে সংসারটা কি ঠিক মতো হয়? তা নয়, এইটা তুলনা করতে গেলে। আবার অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত হয়েছে, সব কথা আবার ব্যক্ত হয় না। ভাবের মধ্যে কতটুকু অভাব আছে, আবার ভাব যতটুকু, সেই ভাবটা আবার ঠিক মতো প্রকাশ পেলেও কি না, সেখানে কিছু অভাব আছে কি না, সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত, অনুপরমাণুর মধ্যে কতটা বিপুলতা আছে, এবং ভালোবাসাবাসীর তত সুসূক্ষ্ম বোধশক্তি বিধাতা পুরুষ মানুষকে দেন নাই। এই সমস্ত মনস্তত্ত্ব তো নারী মনস্তত্ত্ব বলা হয়। পুরুষ মনস্তত্ত্ব বলে কি কোথাও কিছু আছে? নেই, কোথাও নেই। নারী মনস্তত্ত্ব বিভিন্ন সাহিত্যিকরা তার লেখাতে কিন্তু নারী মনস্তত্ত্ব তুলে ধরেছেন, এখানেও কিন্তু নারী মনস্তত্ত্ব তুলে ধরা হয়েছে, গল্পকথক তাই তুলে ধরেছেন। ভালোবাসাবাসীর তত সুসূক্ষ্ম বোধশক্তি বিধাতা পুরুষ মানুষকে তো দেন নাই, দিবার প্রয়োজন হয় নাই। পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ লইয়া মেয়েরা বটে ওজন করিতে বসে। পুরুষ মানুষকে নিয়ে নারীরা বসে থাকে, তাদের হাতে অঢেল সময়। পুরুষ মানুষ তো কাজকর্মে, এইটাই হচ্ছে সমাজের রীতি। প্রথম থেকে বলা হয় মেয়েরা হলো ঘরকন্যার কাজ করবে, আর ছেলেরা বা পুরুষ মানুষরা বাইরের কাজ করবে। এবার এই ভালোবাসার সূক্ষ্ম যে মনস্তত্ত্বগুলো নিয়ে যদি বসে পড়ে কোনো পুরুষ মানুষ, যদি তুলনা করে, আমি আমার স্ত্রীর কাছ থেকে কতটুকু ভালোবাসা পেলাম, কেন পেলাম, কি কারণে আমি ওকে ভালোবাসছি, ও আমার কাছে আসছে ভালোবাসছে, এই যে ব্যাপারগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা নারী মনস্তত্ত্ব, শুধু ভালোবাসা কেন, সব অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায়, যদি তুলনা করতে বসে, তাহলে পুরুষের কাজকর্ম, তাহলে রুজি রোজগার চলে যায়। সুতরাং
পুরুষ মানুষকে বিধাতা পুরুষের প্রয়োজন মনে হয়নি, তাই পুরুষ মানুষকে দেয়নি, নারীকে দিয়েছে। এবার প্রশ্ন আসে যে নারী কি কেবল ঘরকন্যার কাজই করবে? এটা তো প্রশ্ন ওঠে এখনকার সমাজে। কেন সব সময় এই প্রশ্ন উঠে এসেছে যে নারীরা কি শুধুমাত্র ঘরকন্যার কাজই করবে? কেননা নারীদের মধ্যে অনেক চিন্তা ভাবনা ঢুকিয়েছেন বিধাতা পুরুষ। সেই পুরুষ মানুষদেরকে নিয়ে সেই ভালোবাসা যেগুলো পুরুষ মানুষকে দেওয়া হয়নি বলছে, সেগুলো নারীদের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে সেই নারীরা সেই জিনিসগুলো নিয়ে ভাবতে থাকে পুরুষদেরকে নিয়ে, কি করে তার স্বামীকে সে বসে আনবে, কি করে সে কি করবে, কি করে স্বামী আদর করবে, কি করে তার যত্ন আত্তি করবে। চারুও করেছিল, চারুও তো ভূপতিকে যত্ন করে খাওয়াতো, কি করে কি রান্না করবে, ইভেন সে কি করে কথা বলবে সেগুলো পর্যন্ত তাকে ভাবতে হতো। কেন হতো? একজন স্ত্রী তার স্বামীর সাথে কথা বলবে, সেটা সে ভাববে কেন? সে এমনি কথা বলবে না কেন? সেটাই হচ্ছে ব্যাপার। তার আদর যত্ন সেটা যদি নর্মাল হয়, তা সেটা হচ্ছে না কেন? কিভাবে করবে তাকে আদর যত্ন? এইভাবে একজন পুরুষের প্রতি যে তার ভালোবাসাগুলোকে নিয়ে সূক্ষ্ম যে মনস্তত্ত্বগুলো সব নারীর প্রতি এসেছে। সেই কারণে নারীরা তো ঘর থেকে বেরোতেই পারে না, ঘরকন্যার কাজে নিজেরা তো না চাইলেও আবদ্ধ থেকে যায়। যে সমস্ত নারীরা বেরোতে চায়, তারা বেরোয়, তারা লড়াই করে। তাই তো নারীদের লড়াই বলাই হয়েছে, সেই কারণেই তো নারীদের লড়াই যে আমরাও বেরোবো। আমরা কেন এইসব নিয়ে পড়ে থাকবো? আমরা জানি যে তোমরা ভাবছো না আমাদের নিয়ে, তাহলে আমরা কেন ভাববো? আমরাও তাহলে তোমাদের মতোই বেরোবো, আমরাও প্যারালালি। সেই কারণে এখনকার দিনের সমাজ নারী পুরুষ ভেদাভেদ নেই, নারী ও পুরুষদের সমান তালে তালে নারীরাও আছে। নারীদেরকে কখনোই কিন্তু ছোট করলে সে নারী আজ কিন্তু চুপ করে থাকে না, সে নারী কিন্তু আজ গলা ফাটিয়ে চিৎকার করে, সে নারী কিন্তু আজ সব সময় কিন্তু প্রতিবাদ করে, সেই নারী কিন্তু আজ পথে নামে, সেই নারী কিন্তু আজ সমস্ত জায়গায় পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি পুরুষদেরকেও টেক্কা দিয়ে বেরিয়ে যায়। এবং আমি তো মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, যে সেই সমস্ত নারীদেরকেই কিন্তু পুরুষদের ভালোবাসা উচিত। সেই সমস্ত নারীদেরকেই কিন্তু, যে সমস্ত নারীদের স্বাধীনতা আছে, সেই সমস্ত নারীদের পুরুষরা কিন্তু অবাধ স্বাধীনতা যারা দিয়েছে, সেই সমস্ত পুরুষরাই কিন্তু সার্থক পুরুষ। আমি সেটাই মনে করে থাকি এবং আশা করছি এটাই প্যারালালি সমাজে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না। কেন নারীরা ঘরকন্যার কাজে নিজেদেরকে শুধু বদ্ধ করে রাখবে? শুধুমাত্র ঘরের মধ্যে তারা থাকবে, ঘরের কাজ যেমন করবে, বাইরের কাজও। কেন পুরুষরা কি ঘরে থাকে না? থাকে তো। এটা হচ্ছে সাধারণ ব্যাপার। এবার এখানে প্রশ্ন উঠবে, পুরুষরাও কাজ করে, অবশ্যই ঘরের কতটুকু কাজ করে, অবশ্যই ভাগাভাগির ব্যাপার থাকে, সেটা আলাদা প্রশ্ন। চলে যাচ্ছি, পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ লইয়া মেয়েরা বটে ওজন করিতে বসে, কথার মধ্য হইতে আসল ভঙ্গিটুকু এবং ভঙ্গির মধ্য হইতে আসল কথাটুকু চিরিয়া চিরিয়া চুনিয়া চুনিয়া বাহির করিতে থাকে। এই যে নারীরা, বিধাতা পুরুষ যেহেতু একটা কি বলবো, একটা উস্কে দিয়েছে বা একটা টুস্কি মেরে দিয়েছে, সেই কারণেই নারীদের মাথাতে নারীরা কি করবে, নারীরা সেই নিয়ে ভঙ্গিটুকু, সেই সমস্ত নানা জিনিস নিয়ে ভাবতে থাকে কি হলো না হলো। কারণ পুরুষের ভালোবাসাই মেয়েদের বল। পুরুষের ভালোবাসা কোথাও যদি একটু খামতি থেকে যায়, তখন নারী তো দুর্বল হয়ে পড়ে, যে আমার পুরুষটা হয়তো অন্য কোনো নারীতে এই চলে গেল, বা আসক্তি এইরকম একটা ব্যাপার। এটা কেন থাকতো বা কেন হয়? যে সমস্ত নারীদের মনে এই সমস্ত ভাবনা চিন্তাগুলো আসে, সেইগুলো কেন আসছে? নিশ্চয়ই সে কিছু দেখতে পাচ্ছে, নিশ্চয়ই সে কিছু বুঝতে পারছে, কিন্তু সেগুলো হচ্ছে কেন? সমাজে এখনো পর্যন্ত আছে কেন? সেগুলো হচ্ছে কেন? তো সেটা তখন কিন্তু প্রবল পরিমাণে ছিল। সেই কারণে এখানে কিন্তু গল্প সময় প্রেক্ষিতে লেখা। পুরুষের ভালোবাসারাই মেয়েদের বল, হ্যাঁ, তাহাদের জীবন ব্যবসায়ের মূলধন। ইহারই হাওয়ার গতিক লক্ষ্য করিয়া ঠিক সময় ঠিক মতো পাল ঘুরাইতে পারিলে তবেই তাহাদের তরণী তরিয়া যায়। এই যে ভালোবাসাটা ধরে রাখা, এই যে বসে রাখা স্বামীকে, এই ব্যাপারগুলো কিন্তু এখনকার সমাজে কিন্তু একদমই বলতে গেলে নয়, কিন্তু অনেক নারীরাও তো আছে যারা কিন্তু মনে মনে সেই ব্যাপারটা করে থাকে, সে মনে মনে সেই ঘটনাটা তাদের মধ্যে ঘটে, তাদের মানে মানসিকতা, তাদের মনে মনে তারা সেই রকমই করে থাকে যে হয়তো এরকমই আমাকে করতে হবে, না হলে হয়তো, কিন্তু সেই ভাবনা চিন্তা থেকে যেন নারীরা বেরিয়ে যায়, সেই ভাবনা চিন্তা থেকে যেন নারীরা বেরিয়ে যায় এবং স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ নয়, ভাবনা চিন্তাতে পুরুষরা থাকেই না, এইটা তাদের বুঝতে হবে যে ওই রকম ভাবনা চিন্তায় পুরুষরা যখন থাকে না, কেন নারীরা থাকবে। এবং কারণ পুরুষদের ভালোবাসাই মেয়েদের বল, এই যে ইহারি যা হাওয়ার গতি লক্ষ্য করিয়া ঠিক সময় ঠিক মতো পাল ঘুরাইতে হবে, এই যে ব্যাপারগুলো,
তবে তাদের জীবনতরী বইবে, পুরুষদের উপর তারা ডিপেন্ডেন্ট, এখানে তাদের নির্ভরশীলতা প্রকাশ পাচ্ছে। তারা নির্ভরশীল কেন হবে? অবশ্যই একজন স্বামীর কাছে থাকবে, স্বামী স্ত্রী একসাথে দাম্পত্যে থাকবে, কিন্তু সেও তো স্বাধীন, যে তার একজন নারী, তার নিজস্ব মতামত আছে, তার নিজস্ব ভাবনা চিন্তা আছে, তার নিজস্ব জগৎ আছে একটা, সে অবশ্যই তার স্বামীর সাথে সব কিছু শেয়ার করবে, একজন পুরুষ যেমন করে একজন নারী করবে, কিন্তু তার তো স্বাধীনতা আছে। সে কি করবে? সে এইভাবে তার জীবন তরণী সে বইবে কেন? সেও তো স্বাধীন হতে পারে, সেও তো মুক্ত হতে পারে, তাই না? সেও ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, এটাই বলতে চাইছি। এই জন্যই বিধাতা ভালোবাসা মান যন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলাইয়া দিয়েছেন। মানে বিধাতা ভালোবাসার মানযন্ত্রটা ঝুলিয়ে দিয়েছেন, এটা পুরুষদের দেন নাই, পুরুষদের দেয়নি। এই ভালোবাসার যে মানযন্ত্র, মাপকাঠি, ভালোবাসা নিয়ে যন্ত্র, মানে একটা মানযন্ত্র বা মাপকাঠি, যে মাপের যন্ত্র, এটা একমাত্র নারীরাই করবে। কেননা এটা তো এইখানে উনি তুলে ধরছেন, এটা সমাজের চোখে আঙুল দিয়ে উনি দেখাচ্ছেন বা পাঠকের সামনে উন্মোচন করছেন যে এই জিনিসগুলো ঘটে থাকে। রবীন্দ্রনাথ নারীদেরকে এগিয়ে দিয়েছেন, অনেক নারী এগিয়ে, এবং প্রচুর মানে নারীরা শিক্ষায় দীক্ষায় বুদ্ধিমত্তায় অনেক এগিয়ে, যা এই গল্প থেকে অনেক নারী অনুপ্রাণিত হন। এবং সব গল্প থেকে বা সব উপন্যাস থেকেই, যে এখানে উনি যেটা বলছেন যে নারীর যে ব্যাপারটা এখানে তুলে ধরছে, নারীদের এটা কেন, প্রশ্নটাই বা আসবে আমাদের মধ্যে না, বিভিন্ন নারীর মধ্যে, পুরুষের মধ্যে, যে এই ঘটনাটা হচ্ছে কেন? পুরুষরাই তাদের ভালোবাসার একমাত্র অবলম্বন, তাদের তবে জীবন তরণী বয়ে যাবে কেন? এখানে বয়ে যায় বলা আছে, এখানে উনি বলছে ঘটনাটা ঘটে, সেটাই উনি বলে গেছেন যে এই জিনিসটা হয় নারীদের মধ্যে। তারপর বিধাতা পুরুষ কি করে গেছেন? বিধাতা পুরুষ ভালোবাসা মানযন্ত্রটা মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলিয়ে দিয়ে গেছেন, পুরুষদের মধ্যে দেননি, কারণ পুরুষদের ভাবনার টাইম নেই, কিন্তু নারীদের মধ্যে সেই ভাবনাগুলো ঢুকিয়ে দিয়ে গেছেন। সুতরাং এবার আমরা প্রশ্ন তুলতে পারি কেন? এই কেন এলে তখনই কিন্তু নারীদের বেরোতে হবে, নারীদেরকে উনি এগিয়ে দিয়েছেন, নারীরা অনেক এগিয়ে, শিক্ষায় দীক্ষায় অনেক এগিয়ে যেতে হবে নারীদের। সুতরাং মণিমালিকা এমন ধরনের, এই এতটুকু আজকে আমি আলোচনা করলাম, বাকি অংশটুকু আবার পরে আলোচনা করব। মণিমালিকাকে কেন্দ্র করে এখানে যে ব্যাপারগুলো হলো, অন্য নারী প্রসঙ্গ সমস্ত, ধরে নিচ্ছে এখানে মণিমালিকা প্রতিনিধি, সমস্ত নারী সেই সময়ের, দেখা যাচ্ছে যে মণিমালিকা তার স্বামীর কাছ থেকে দূরে দূরে যাচ্ছে। এইখানে কিন্তু মণিমালিকার যে মনস্তত্ত্ব কাজ করছে, সেখানে কিন্তু মণিমালিকা তার স্বামীর থেকে কিন্তু ইচ্ছা করেই দূরে সরে যাচ্ছে। এখানে ফণিভূষণ অত্যন্ত ভালো স্বভাবের, অত্যন্ত ভালো পুরুষ মানুষ, তবুও কেন মণিমালিকা দূরে 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 হচ্ছে? তার নিজস্ব দোষ আছে, তার নিজস্ব ত্রুটি আছে। আবার এমন নারীও আছে সমাজে যারা কিন্তু পুরুষের ভালোবাসাটাই তার কাছে আসল ভালোবাসা, পুরুষের ভালোবাসাটাই তাকে কিন্তু ধরে রাখতে হয়, বশে রাখতে হয়, যেটা মণিমালিকা পারেনি। মণিমালিকা পারেনি বলেই কিন্তু মণিমালিকা আজকে কিন্তু অনেকটা কিন্তু দুঃখেই আছে মণিমালিকা মনে মনে, যে মণিমালিকা তার ফণিভূষণকে সেভাবে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করতে তাকে হয় না, না চাইতেই সে পেয়ে যায়। আর এই যে অন্যান্য যে সমস্ত স্ত্রীর ভালোবাসার কথা এখানে বলা হয়েছে, স্ত্রীদের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু দেখা গেল নারীদের অন্যরকম মনস্তত্ত্ব, যেটা কিন্তু একদমই এখনকার সমাজের ক্ষেত্রে কিন্তু খুব একটা গ্রহণযোগ্যতা পায় না। তখন এরকম ছিল নারীদের, নারী আর পুরুষ ভেদাভেদটা মারাত্মক। ঘরকন্যার কাজ, যেটা মণিমালিকাকে আমরা যদি দেখে থাকি, মণিমালিকা ঘরকন্যার কাজ করত, তার নিজের ইচ্ছাতে করত, কিন্তু এখানে আসল যে ঘটনাটা, ফণিভূষণ মণিমালিকাকে ভালোবাসতো, কিন্তু মণিমালিকা সেইরূপ ভালোবাসা ফণিভূষণকে দিতে পারেনি। এই ঘটনাটি এখানে তুলে ধরার জন্য বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে রবীন্দ্রনাথ নারী মনস্তত্ত্বকে ফুটিয়ে তুলেছেন, এবং মণিমালিকার দিক থেকেও যে দোষ ত্রুটি ছিল, অবশ্যই ছিল, সেটাই আমরা দেখতে পাচ্ছি, এবং যত কাহিনী এগিয়ে যাবে আমরা আরও দেখতে পাবো। আচ্ছা, ক্লাস কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকন লাইভ ক্লাসের জন্য দিয়ে রাখবে, আর লাইক করার পর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ।